গত পর্বে আমরা শুনেছিলাম গঙ্গার ধারে এক নিঃসঙ্গ জেলে রমেশ প্রতিদিন সকালে সে জাল ফেলে মাছ ধরে। কিন্তু একদিন কুয়াশার ভিতর থেকে কেউ তাকে ডেকে উঠল, একটা মেয়ের কণ্ঠ, অচেনা অথচ অদ্ভুতভাবে চেনা লাগা এক সুর। সেই রাত থেকেই রমেশের জীবনে শুরু হলো এক অদ্ভুত পরিবর্তন। নদী যেন তাকে টানতে লাগলো, আর সেই কণ্ঠের মালিক আর কেউ নয়, পারুল। তার জীবনের ছায়া হয়ে উঠল। আজ সেই গল্পের পরের অধ্যায় আমরা জানব পারুলের আসল পরিচয়। সে কে, কেন গঙ্গার কুয়াশার ভিতর থেকে সে রমেশকে বারবার বলছে যে জাল ফেলো না রমেশ। এটি কি প্রেম নাকি অভিশাপ? জানতে হলে অবশ্যই আমাদের এই পর্বটি শুনতে হবে। তাহলে বন্ধুরা, আলো নিভিয়ে ফেলো, কানে হেডফোন লাগিয়ে ফেলো। আজকের পর্ব শুরু হচ্ছে। পারুলের আসল পরিচয়। গঙ্গার ধারে আজও কুয়াশা নেমেছে ভারী। চারিদিক নিস্তব্ধ, শুধু নদীর গর্জন আর মাঝে মাঝে জলের ফেরার ঝিকিমিকি করা মরা চাঁদের আলো। রমেশ সেই পুরনো চরের দিকে তাকিয়ে আছে। হাতে জাল, কাঁধে পুরনো ব্যাগ, পায়ে ভিজে কাদা। মনে একটাই কথা ঘুরছে, আজ আমি জাল ফেলবই, যা হয় হোক। তার পাশেই তার বাবা মধুসূদন বুড়ো বসে আছে, হুঁকো টানছে। সে বলল, ওরে চড়ে যাস না রমেশ, ওখানে হাওয়ার সঙ্গে কণ্ঠ মেশে, শুনতে পাবি কিন্তু সেটা মানুষ কিনা বুঝতে পারবি না। রমেশ হেসে বলে, বাবা, আমি মাছ ধরতে যাচ্ছি, ভূতের সঙ্গে দেখা করতে নয়। বৃদ্ধ মুখ নামিয়ে ফিসফিস করে বলে উঠল, ভূতের নয়, ও আত্মা, পারুল তার নাম। রমেশ থেমে গেল। সেই নাম যা সে ভুলতে চেয়েছিল কিন্তু পারেনি কখনো। চোখের সামনে ঝাপসা আলোয় যেন ভেসে উঠল সেই দৃশ্য। একটা মেয়ের মুখ, ভেজা চুল, শাড়ি ভিজে গেছে গঙ্গার জলে। সে হাসছে, আর সেই হাসির মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি আর শূন্যতা। রমেশ গলার স্বর শক্ত করে বলল, ও মরেনি বাবা, শুধু চলে গেছে, আমি দেখেছি নিজের চোখে। কিন্তু বুড়ো আর কিছু বলল না, শুধু হুঁকো টানতে টানতে চোখ বন্ধ করে ফেলল। তুই বুঝবি একদিন, জাল ফেললে নদী কামড়ে ধরে রাখে। রমেশ চরের দিকে এগিয়ে গেল। জলে তার প্রতিচ্ছবি নড়ে উঠছে। জল যেন কাঁপছে। না, জল নয়, কেউ যেন জলের নিচ থেকে তাকিয়ে আছে। তারপর একটা মিষ্টি কিন্তু কাঁপা কণ্ঠ ভেসে এলো কুয়াশার ভেতর থেকে, রমেশ, জাল পেলো না। রমেশ থমকে গেল। গলার রক্ত শুকিয়ে গেল মুহূর্তে। চারপাশে কেউ নেই, শুধু কুয়াশা আর গঙ্গার হিম হাওয়া। সে কাপা গলায় বলল, কে 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 ওখানে? কণ্ঠটা আবার শোনা গেল, রমেশ, তুমি প্রতিশ্রুতি ভেঙেছ। রমেশের চোখে তখন ভেসে উঠল সেই রাত, যেদিন সে পারুলকে ছেড়ে শহরে চলে গিয়েছিল, টাকা আর জীবনের দৌড়ে হারিয়ে গিয়ে। পিছনে পড়েছিল একটা মেয়ে আর এক রাস প্রতিশ্রুতি, আর এক নদীর ধারে লাল সুতোয় বাঁধা নৌকা। আর এখন কুয়াশার ভেতর দিয়ে নরম পায়ের শব্দ এগিয়ে আসছে ধীরে ধীরে।
চরের বালির উপরে পায়ের ছাপ পড়ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। রমেশের বুকের ভেতর তখন একটাই কথা বাজছে, পারুল। কুয়াশার হাওয়া যেন ফিস ফিস করে হাসলো। ফিরে এসেছ, কিন্তু দেরি হয়ে গেছে। জলের ওপর এক ফোঁটা লাল ছায়া পড়ল, যেন কারো সিঁদুর মিশে গেল নদীর জলে। আর সঙ্গে সঙ্গে হাওয়া ভেসে এলো, এবং সঙ্গে ভেসে এলো সেই শব্দ যা গঙ্গার পাড়ে আজও কেউ ভোলেনি। জাল ফেলো না কিন্তু রমেশ। শেষে শোনা গেল দূর থেকে একটা কণ্ঠস্বর। রমেশের বাবা মধুসূদন বুড়ো হুঁকো নামিয়ে উঠে দাঁড়িয়ে বলল, শুরু হয়ে গেল আবার পারুলের রাত। গঙ্গার পাড়ে সন্ধে নেমেছে। আকাশের শেষ আলোটা নদীর বুকে পড়ে যেন সোনার রেখা এঁকে দিয়েছে। চারিদিক নিস্তব্ধ। রমেশ তখন তরুণ যুবক, সদ্য কলেজ শেষ করেছে। বাবার পুরনো নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছে সে। তার চোখে তখন ছিল স্বপ্ন, শহরে চাকরি করবে, সংসার গড়বে। কিন্তু বাস্তব তখনও তাকে টেনে এনেছে গঙ্গার বুকে। সেই সন্ধ্যেতেই প্রথম দেখা। গঙ্গার ধারে একা বসেছিল একটা মেয়ে, সাদা শাড়ি, ভেজা চুলে আলতো আলো লেগে আছে। তার কোলের ওপর একটা পুরনো বই, পাশে ছোট্ট একটা ঘটি, আর গঙ্গার জলে ভেসে যাচ্ছে লাল ফুল। রমেশ নৌকা নিয়ে থামল। এই যে একা বসে আছো, ঘাটে নামাকে নিরাপদ? মেয়েটা মুখ তুলল, চোখ দুটো গম্ভীর, নদীর মতোই শান্ত, আর এক অদ্ভুত বিষম্মতা। সে হেসে বলল, তুমি বুঝি মাছ ধরো? জাল ফেলতে যাচ্ছ বুঝি? রমেশ অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কেমন করে জানলে? মেয়েটা বলল, এই নদী তোমায় চেনে, আর আমি চিনি এই নদীকে। এই প্রথমবার রমেশ বুঝতে পারল যে এই মেয়েটার মধ্যে কিছু তো আলাদা আছে, সাধারণ কোনো মেয়ে নয়। নদীর হাওয়ায় তার গলার স্বর মিলিয়ে যাচ্ছে। তারপর পরিচয় হলো, আমার নাম পারুল। আমি রমেশ। দিনের পর দিন কেটে যেতে লাগলো। রমেশ প্রতিদিন ওই ঘাটে যেত, পারুলও আসত। কখনো দুজনে গল্প করত, আবার কখনো শুধু নদীর দিকে তাকিয়ে থাকত। পারুল বলতো, জানো রমেশ, নদী কাউকে কিচ্ছু দেয় না, শুধু নিয়ে নেয়। তবুও তুমি প্রতিদিন আসো কেন? জিজ্ঞেস করতেই রমেশ বলল, তোমার জন্যই আসি প্রিয়তমা, কারণ নদীর বুকেই আমার উত্তর লুকিয়ে আছে। রমেশের মনে কৌতূহল, পারুল যেন অনেক কিছু জানে, কিন্তু কিছুই বলে না। একদিন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা পারুল, তুমি কোথায় থাকো? সে হেসে বলেছিল, এই নদীর ওপারে, যেখানে কুয়াশা নামে, আর যেখান থেকে আর কেউ ফেরে না। রমেশ হেসেছিল, ভেবেছিল রসিকতা করছে, কিন্তু সেই হাসির মধ্যে যেন কাঁপছিল এক গভীর শীতলতা। রমেশ মনে মনে ভাবল, কেউ ফেরে না বলতে? এক সন্ধ্যায় রমেশ জাল ফেলছিল। পারুল ছুটে এসে বলল,
না রমেশ, না, আজ জাল ফেলো না। রমেশ অবাক, কেন? আজ মার ছুটবে খুব। পারুলের চোখে তখন ভয়। তুমি জানো না, আজ পূর্ণিমায় নদীর নিচে কেউ ঘুমাচ্ছে। সে জেগে উঠলে ঘোর বিপদ। রমেশ ঠাট্টা করে বলল, তুমি এমন অদ্ভুত কথা কেন বলো? পারুল কেবল ফিসফিস করে বলল, কারণ আমি জানি এই নদী কাউকে ক্ষমা করে না। সেই রাতেই প্রথমবার নদীর হাওয়ায় এক অদ্ভুত গন্ধ এলো, পচা ফুলের, পুরনো চন্দনের আর ভেজা সিঁদুরের গন্ধ। রমেশ তাকিয়ে দেখল পারুলের চুলে তখন লাল সুতোর এক টুকরো বাঁধা। সে বলল, এই সুতোটা তুমি কেন বাঁধো? পারুল হেসে বলল, এই সুতোই আমাদের দুজনের বাঁধন রমেশ। যতদিন এটা নদীতে থাকবে ততদিন আমরা আলাদা হব না। কিন্তু কে জানতো সেই বাঁধনই একদিন হয়ে উঠবে রমেশের জীবনের অভিশাপ, আর সেই লাল সুতো রমেশের জীবনে সংকট বয়ে আনবে। শেষে পারুল নিচু গলায় বলেছিল, যেদিন এই সুতো খুলে যাবে জানবে নদী কাউকে ফিরিয়ে দেবে না। সেদিনের পর থেকেই গঙ্গাচরে এক অদ্ভুত কুয়াশা জমতে শুরু করলো। আর একদিন পারুল এলো না। গঙ্গাধারে বাতাস নিস্তব্ধ, আকাশে কালচে মেঘের পরত। দূরে কোথাও বাজ পড়ছে মৃদু শব্দ, যেন প্রকৃতি নিজেই কিছু বলার চেষ্টা করছে। রমেশ আজও আসে প্রতিদিনের মতো, কিন্তু আজ পারুলকে দেখা যাচ্ছে না। চরের মাটিতে তার পায়ের ছাপও নেই। জলের ধারে রাখা ছোট ঘটি আর সেই লাল সুতোর টুকরো ভিজে মাটির সঙ্গে মিশে গেছে। রমেশের বুকের ভিতর অদ্ভুত এক ব্যথা জমে। সে নদীর দিকে তাকিয়ে বলে, পারুল, তুমি কোথায়? কুয়াশার ফাঁক দিয়ে তখন মৃদু শব্দ ভেসে আসে, একটা মেয়েলি কণ্ঠ। রমেশ, নদী কাউকে নিজের করে না, আমি তা বুঝিনি। রমেশ চমকে উঠল, কিন্তু কিছু দেখা গেল না। শুধু বাতাসের ভেতর দিয়ে এলো এক পচা গন্ধ, ভিজে চন্দন আর পচা ফুলের মিশ্রণ। সেই রাতে রমেশ নদীর ওপারের গ্রামে গেল পারুলের খোঁজে। গঙ্গার ওপারে এক ছোট্ট গ্রাম, নাম পঞ্চবেড়া। সেখানে সবাই চুপচাপ, মুখে ভয় আর চোখে প্রশ্ন। রমেশ যখন এক বৃদ্ধকে জিজ্ঞাসা করল, এই শুনুন, পারুল নামে এই গ্রামে কোনো মেয়ে থাকে? বৃদ্ধ মুখ ঘুরিয়ে বলল, হতচ্ছাড়া, তুই আবার সেই নাম নিলি রে? নদীর মেয়ে নদীতে মিশে গেছে, তার খোঁজ নিয়ে তোর কি? রমেশ হতবাক, মিশে গেছে মানে কবে? বৃদ্ধ কর্কশ কণ্ঠে বলল, আজ থেকে 3 মাস আগে পূর্ণিমার রাতে পাশের গ্রামে রমেশ নামে এক ছোকরার সাথে জাল ফেলতে গিয়েছিল পারুল। দুজন দুজনাকে খুব ভালোবাসতো। হঠাৎ জলের ঢেউ উঠলো, আর সেই ঢেউয়ে মেয়েটা ডুবে গেল, আর ছেলেটা সেই হতচ্ছাড়া চোরের মতো পালালো। এই নাকি সে পারুলকে ভালোবাসতো। হায় রে, কি ভালোবাসা এখনকার! রমেশের রক্ত জমে গেল শরীরে। না, আমি তো ওই রাতের আগে শহরে চলে গিয়েছিলাম। বৃদ্ধ তাকালো সরাসরি রমেশের চোখের দিকে। এইটু কে রে? রমেশ উত্তর দিতে পারল না। তার চোখের সামনে ভেসে উঠল সেই রাতের স্মৃতি। পূর্ণিমার কুয়াশা, পারুলের হাত ধরে রেখেছে সে, আর নদীর ভেতর সেই অদ্ভুত স্রোত। পারুল বলেছিল, রমেশ, আজ ফেলো না জাল। কিন্তু রমেশ তখন শহরে চলে যাওয়ার তাড়ায় বলেছিল, শেষবারের মতো জালটা ফেলছি, তারপর চিরদিনের মতোই ফিরবো তোমার কাছে। তারপর একটা ঢেউ উঠল, আর একটা চিৎকার,
আর এক লাল সুতো নদীর বুকে ভেসে উঠেছিল। বৃদ্ধ মাটিতে হাত রেখে ফিসফিস করে বলল, তখন থেকে পূর্ণিমা রাতেও কণ্ঠ ভেসে আসে কুয়াশার ভেতর থেকে, আর বলে, জাল ফেলো না রমেশ। রমেশের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি পারুল মারা গিয়ে থাকে তবে প্রতিদিন নদীর ধারে সে যার সাথে কথা বলে, তাহলে সে কে? এক মিনিট থামো বন্ধুরা। আচ্ছা, তুমি কি জেগে আছো এখনো? যদি জেগে থাকো তাহলে আমার মনে হচ্ছে তুমি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। জানো তো, যারা সাবস্ক্রাইব করে না তাদের হেডফোনে মাঝে মাঝে পারুলের কণ্ঠে ফিসফিসানি শোনা যায় রাত 3টের সময়। সাবস্ক্রাইব করো। যাই হোক, একটু মজা করলাম, তাই সাবধান, যদি তুমি না চাও যে তোমার কানে খুব ফিসফিস করে বলুক, আমি পারুল, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর সাবস্ক্রাইব করে ফেলো আমাদের রাতের চিতা অডিও স্টোরি, যেখানে প্রত্যেক শনিবার নতুন আমেজ এবং নতুন গ্রাম বাংলার ভুতুরে গল্প নিয়ে আসা হয়। তাহলে বাকিটা শুনে নেওয়া যাক। সেই রাতে রমেশ ঘুমোতে পারল না। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে পারুলের মুখ, সেই চোখ দুটি যেখানে নদীর মতো গভীরতা, আর লুকিয়ে আছে হাজারো অজানা কণ্ঠ। সেই রাতে সে স্বপ্নে দেখল পারুল দাঁড়িয়ে আছে নদীর মাঝখানে, সাদা শাড়ি উড়ছে বাতাসে, হাতে সেই লাল সুতো আর ঠোঁটে মৃদু হাসি। সে বলছে, রমেশ, আমি কারোর দোষ দিইনি, কিন্তু নদী আমাকে ফিরতে দেয়নি। রমেশ চিৎকার করে উঠল, তুমি কে? মানুষ না আত্মা? পারুল চোখে জল নিয়ে বলল, আমি তোমার ভালোবাসা, যা বেঁচে থেকেও মরে যায়। ভোরবেলায় যখন রমেশ জেগে উঠল, তার কোলে একটা লাল সুতো পড়েছিল, ভেজা, যেন কারোর চোখের জলে ভিজে গেছে। গঙ্গার ঢেউ আজ অদ্ভুতভাবে শান্ত, আকাশে মেঘ নেই আর আলোও নেই কোথাও। নদীর বুকের উপর যেন ছড়িয়ে আছে এক অদৃশ্য কুয়াশার পর্দা, যা সব আলো ও সব শব্দ, এমনকি প্রাণের সারা পর্যন্ত গিলে নিচ্ছে ধীরে ধীরে। রমেশ দাঁড়িয়ে আছে চরের কিনারে, সেই পুরনো জালটা নিয়ে। জালের দড়িগুলো ছিঁড়ে গেছে, কিন্তু সে ঠিক করেছে আজ আবার জাল ফেলবে। যে পারুল একদিন তাকে থামিয়েছিল, আজ সেই যেন দূর থেকে ডাকছে, রমেশ, তুমি সত্যি জানতে চাও না? তার বুকের ভেতর কাঁপুনি উঠল, তবু সে কোনো কথায় পাত্তা না দিয়ে চুপচাপ হাঁটতে থাকে নদীর দিকে। বৃদ্ধ মৎস্যজীবী কালু কাকা চিৎকার করে উঠে বলে, না রে গোপাল, থাম থাম, ও জালটা নদীর নয়, ওটা পারুলের অভিশাপ। রমেশ থেমে যায়। অভিশাপ মানে কি কাকা? কালু কাকা কাপা গলায় বলে, তুই জানিস না, যে রাতে পারুল ডুবে গিয়েছিল, তোর হাতে ওই জালটাই ছিল। ওর চুল জড়িয়ে গিয়েছিল তোর জালে, তুই টানছিলি মাছ মনে করে, কিন্তু টানছিলি ওর জীবন। রমেশের গলা শুকিয়ে গেল। না না, আমি তো টানিনি। বৃদ্ধ চোখে জল নিয়ে বলল, নদী জানে রে, নদী সব জানে। রাত তখন খুব গভীর। রাত যত বাড়ে, নদীর ধারে দাঁড়িয়ে রমেশের বুকের ভেতর তত অদ্ভুত শব্দ বাজে, যেন কেউ
জলের নিচ থেকে নিঃশব্দে কাঁদছে। সে হাঁটু গেড়ে বসে পড়ে, তার হাত দিয়ে জল ছোঁয়। আর ঠিক তখনই জলের ফেনার ভেতর থেকে একটা ঠান্ডা হাত তার কবজি চেপে ধরে। রমেশ চমকে উঠল, টান মেরে হাত ছাড়াতে গেল, কিন্তু জলের নিচ থেকে যেন কার আঙুল শক্ত করে ধরে রেখেছে তাকে। হালকা কণ্ঠে ভেসে এলো, রমেশ, আমি বলেছিলাম জাল ফেলো না, কিন্তু তুমি আমার কথা অবাধ্য করে জাল ফেলেছো। রমেশ চিৎকার করে উঠল, পারুল, তুমি বেঁচে আছো? জলের নিচ থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটা মুখ, ফ্যাকাশে, চোখ দুটি লালছে, ঠোঁটের কোণে একরাশ হাসি। এটাই হচ্ছে পারুল। কিন্তু আজ তার শরীরের চারপাশে জড়িয়ে আছে সেই জালটা, যেন সেটাই তার দেহ, তার বন্দি, তার অস্তিত্ব। রমেশ চোখে জল নিয়ে বলল, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম পারুল। পারুলের ঠোঁটে কাপা কাপা কণ্ঠ, ভালোবাসা? তোর ভালোবাসা তো আমাকে বাঁচতে দেয়নি। তুই জাল ফেলেছিলি রমেশ, তোর প্রেমেই আমার মৃত্যু হয়েছে। তারপর হঠাৎ হাওয়া বইল, জল থই থই করে উঠল, কুয়াশা ছড়িয়ে পড়ল নদীর বুক জুড়ে। জলের ভেতর থেকে দেখা গেল পারুলের শরীর ভেঙে যাচ্ছে, জাল ছিঁড়ে যাওয়ার সুতো, আর প্রতিটি সুতোর রং লাল হয়ে উঠছে। রমেশ হাঁটু মুড়ে পড়ে গেল। আমি কিভাবে মুক্তি দেব তোমায়? পারুলের আত্মা চোখ বুজে বলল, যেদিন তুই জাল ছুড়বি, নদীর বুকে নয়, নিজের মনের দিকে, আর যেদিন তুই ক্ষমা চাইবি, সেই দিনই আমি মুক্ত হব। তারপর নদীর স্রোতে পারুল ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার ভেতর দিয়ে। শুধু ভেসে রইল লাল সুতোয় জড়ানো এক টুকরো জাল। সেই রাত থেকেই রমেশের চোখে ঘুম নেই। যখন সে নদীর ধারে যায়, কেউ না কেউ যেন তার কানে ফিসফিস করে বলে, জাল ফেলো না রমেশ। আর দূরে গঙ্গার জলে লাল ছায়া দেখা যায়, যেন কারো সিঁদুর নদীর বুকে ছড়িয়ে পড়ছে নিঃশব্দে। রাতটা ছিল পূর্ণিমার রাত। গঙ্গার জল ফুলে উঠেছে, আকাশে চাঁদের আলো নেই, শুধু নরম কুয়াশার ঢেউ। নদীর বাতাসে গন্ধ ছড়াচ্ছে, চন্দন, ধূপ আর পচা পাতার। রমেশ তখন জাল নিয়ে দাঁড়িয়ে, আর পারুল পাশে দাঁড়িয়ে বলছে, রমেশ, আজ না, আজ জাল ফেলো না তো। এই রাতে নদী ঘুমায় না। রমেশ এসে বলল, তুমি এমন কথা কেন বলছো? আমি তো মাছ ধরবো, আর কাল শহরে চলে যাব। তুমি তো আমায় প্রতিশ্রুতি দিয়েছো গো। পারুলের মুখ ফ্যাকাশে, তার চোখে জল, কিন্তু ঠোঁটে নীরবতা। জানো রমেশ, প্রতিশ্রুতি নদীর ওপারে টেকে না। এপারে যা দেয়, নদী কিন্তু আবার ফিরিয়ে নেয়। রমেশ হেসে জালটা ছুঁড়ে দিল নদীতে। জালটা ছিটকে পড়ল, এক মৃদু শব্দ, তারপর অদ্ভুত ভারী নীরবতা। হঠাৎ জাল ভারী হয়ে গেল। রমেশ টানছে, কিন্তু উঠছে না। সে ভেবেছিল বড় মাছ ধরা পড়েছে। পারুল ছুটে এলো কাছে। না রমেশ, টেনো না ওই জাল, টেনো না। কিন্তু রমেশ শুনল না। জালটা আরো জোরে টানতে আরম্ভ করলো, আর তখনই জাল থেকে উঠল একটা হাত, ফ্যাকাশে সাদা, নারীর হাত। জলের ফাঁকে আটকে আছে, চুলে লেগে আছে শ্যাওলা আর কাদা। রমেশ আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু জাল সে ছাড়ল না। রমেশ কিছুতেই বুঝে উঠতে পারল না। দেখল জলের ফাঁক দিয়ে পারুলের গলার হাড় বেরিয়ে এসছে,
যেই হারটা একদিন সে নিজেই বেঁধে দিয়েছিল তার গলায়। না, এটা তো জাল তখন ফেনায় ভেসে উঠেছে। পারুলের শরীর জালের ফাঁকে জড়িয়ে পড়েছে, চুল মিশে যাচ্ছে নদীর স্রোতে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রমেশ হাত বাড়ালো, কিন্তু পারুল ফিসফিস করে বলল, জাল ফেলো না রমেশ, আজ থেকে আর কখনো ফেলো না। আর তারপর নদীর স্রোত পারুলকে টেনে নিয়ে গেল, জালও ছিঁড়ে গেল, আর রমেশ পড়ে গেল চরের বালিতে। তার চোখে তখন কেবল লাল রং। পারুলের সিঁদুর নদীর জলে মিশে যাচ্ছিল ধীরে ধীরে। ভোর হলে গ্রামের লোকজন ছুটে এলো। রমেশ তখনও বসে আছে নদীর ধারে, হাতে ছিঁড়ে যাওয়া জালের টুকরো। সে কিছু বলতে পারছিল না, শুধু বারবার বলছিল, আমি তো জাল ফেলেছিলাম মাছ ধরার জন্য। গ্রামের লোকেরা বলল, পারুলের দেহ মেলেনি, নদীটাকে গিলে নিয়েছে। আর সেই থেকেই শুরু। পূর্ণিমার রাতে গঙ্গার চরে যখন কুয়াশা নামে, তখন কেউ শোনে মেয়ের কণ্ঠ, জাল ফেলো না রমেশ। কিন্তু এখানেই শেষ নয়। রমেশের জীবনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। কারণ কিছুদিন পর সে দেখতে পায় রাতে একা ঘরে বসে থেকে জানালার পাশে এক ছায়া দাঁড়িয়ে আছে। চুলে লাল সুতো বাঁধা, চোখে জল, ঠোঁটে হাসি। আমি ফিরে এসেছি রমেশ। দিন গড়িয়ে গেছে প্রায় 7 দিন। রমেশ এখন আর জাল ফেলে না। চর জুড়ে সে ঘুরে বেড়ায় চুপচাপ, যেন সে কিছু খুঁজছে কিংবা কারোর খোঁজে আছে। রাতের বেলায় গ্রামের লোকেরা জানে গঙ্গার ধারে কেউ যায় না, কারণ কুয়াশা নামলেই দেখা যায় নদীর বুকের নিচে কিছু যেন একটা নড়ে। আলো নয়, ছায়াও নয়, একটা নারী অবয়ব জল ছোঁয়া ছুঁয়ে ভেসে থাকে। একদিন রাতে রমেশ নিজেকে আর থামাতে পারল না। চাঁদ অর্ধেক উঠেছে, নদীর জলে রূপালি ঝিকিমিকি। সে নদীর ধারে গেল আর হাত বাড়িয়ে বলল, পারুল, তুমি কোথায়? আমি এসছি, দেখো পারুল, আমার কাছে এসো পারুল। জল তখন স্থির। তারপর হঠাৎই একটা ঢেউ উঠল, আর কুয়াশার ভেতর থেকে দেখা গেল পারুলকে। চুল ভেজা, চোখে গভীর জল, ঠোঁটে এক মৃদু হাসি। তুমি কেন এসেছো রমেশ? আমি তো তোমায় বলেছিলাম জাল ফেলো না, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। রমেশ কাঁপা গলায় বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না পারুল। পারুল ধীরে ধীরে কাছে এলো। তার পায়ের নিচে জল নয়, কুয়াশা, এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে লাগলো। রমেশের নিঃশ্বাস ভারী হয়ে গেল। তুমি ফিরছো না কেন পারুল? তুমি কি নদীর হয়ে গেলে? পারুলের চোখ লাল হয়ে উঠল। তার চুলে শ্যাওলা, হাতে সেই হাড় যেটা নদীর জলে হারিয়ে গিয়েছিল। আমি নদীর নিচেই আছি রমেশ, তুমি তো আমায় টেনেছিলে। এবার আমি তোমায় টানব। বলেই রমেশের হাত ধরল। বরফের মতো ঠান্ডা সেই স্পর্শে রমেশ চিৎকার করে উঠল, না, না, ছাড়ো, ছাড়ো না, 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 কিন্তু গলা থেকে না, ছাড়ো, ছাড়ো না। এছাড়া আর কোনো শব্দ বের হলো না। জল ফুলে উঠল, ঢেউ আছড়ে পড়ল নদীর বুকে। পারুল ধীরে ধীরে রমেশকে টেনে নিয়ে যাচ্ছে নদীর বুকের ভেতর। আর দূর থেকে কেউ দেখছে দুজন ছায়া একে অপরের দিকে ঝুঁকে যাচ্ছে, তারপর মিলিয়ে যাচ্ছে নদীর জলে।
ভোর হলে লোকজন শুনল চরে কারো পায়ের ছাপ নেই, কিন্তু জলের ধারে এক জাল পড়ে আছে, ভেজা কাদা মাখা, আর জালের ফাঁকে বাঁধা আছে একটা লাল সুতো। সেদিন থেকে ওখানে আর কেউ যায় না। লোকেরা বলে যে রাতে কুয়াশা নামে নদীর বুকের নিচে একটা মেয়ে হাসে, আর যদি কেউ তাকায় তাকে টেনে নিয়ে যায় নিচে। সেই রাতে নদী যেন থেমে গিয়েছিল। কেউ জানে না রমেশ ডুবে গিয়েছিল নাকি কেউ তাকে টেনে নিয়ে গিয়েছিল। কিন্তু ভোরবেলা সূর্যের প্রথম আলোয় চরের ধারে একটা কণ্ঠ ভেসে এলো, নারী কণ্ঠ, ভেজা ও কর্কশ, অথচ মায়াময়। রমেশ, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? চরের এক কোণে যেখানে নদী বাঁক নিয়েছে সেখানে হঠাৎ দেখা গেল একটা পুরনো পায়ের ছাপ, একটা পুরুষের আর একটা নারীর, দুটোই কুয়াশার ভেতর মিলিয়ে যাচ্ছে। গ্রামের লোকেরা ভাবল রমেশ ডুবে গেছে, কিন্তু তার মা কাঁদতে কাঁদতে বলল, ওর গায়ে একটা লাল ব্রেসলেট ছিল, ওটা নদীর জলে ভাসলে বুঝবো আমার ছেলে আর নেই। সেই দিনের পর 3 দিন কেটে গেল। চতুর্থ দিন বিকেলে নদীর ধার দিয়ে এক বৃদ্ধ হেঁটে যাচ্ছিল। সে হঠাৎ দেখে জলের উপর ভাসছে একটা লাল সুতোর টুকরো, সাথে ভেজা এক কণ্ঠ। জাল ফেলো না, জাল ফেলো না। বৃদ্ধ থেমে গেল। তার চোখের সামনে কুয়াশা ঘনীভূত হয়ে একটা অবয়ব নিল। চুলে নদীর শ্যাওলা, মুখে অপার্থিব হাসি। এই তো পারুল। কিন্তু সে একা নয়, তার পেছনে একটা পুরুষ ছায়া দাঁড়িয়ে, ভেজা জামা, নিঃশব্দ চোখে তাকিয়ে আছে নদীর ওপারের দিকে। এই যেন রমেশ নিজেই। দুজন একসাথে ধীরে ধীরে হাঁটছে নদীর বুকের ওপর দিয়ে, যেন বাতাসে ভাসছে, আর তাদের মাঝখান দিয়ে এক টুকরো লাল সুতো হাওয়ায় দুলছে। কুয়াশায় জ্বলছে মৃদু আলো। বৃদ্ধ হঠাৎ চিৎকার করে উঠল, ওরা দুজনে আর বেঁচে নেই, কিন্তু ফেরে শুধু পূর্ণিমা রাতে। শেষ হলো পারুলের পরিচয়। কিন্তু এখানেই শেষ নয়, কারণ কেউ জানে না সেই লাল সুতোর ছায়া এখনো কেন ঘুরে বেড়ায় চরের আশেপাশে, যেন কিছু খুঁজছে। আর একটা অসমাপ্ত প্রতিশ্রুতি, একটা অসম্পূর্ণ ভালোবাসা। এই ছিল পারুলের আসল পরিচয়, গঙ্গার সেই কুয়াশার বুকের ভিতর লুকিয়ে থাকা প্রেম আর অভিশাপের গল্প। রমেশ ও পারুলের এটাই কি শেষ দেখা, নাকি শুরু হবে এক নতুন যাত্রা? কারণ পরের পর্বে আসছে রমেশ ও পারুলের পুনর্জন্মের কাহিনী। এমন এক গল্প যেখানে সময়ও তাদের আলাদা করতে পারেনি। কারণ আমরা ভালোভাবেই জানি মানুষ মরে, কিন্তু প্রেম মরে না। এই জন্মের প্রতিশ্রুতি তারা কি নতুন জীবনে পূরণ করতে পারবে, নাকি আবারও নদী টেনে নেবে তাদের ভাগ্যকে? জানতে হলে আগামী শনিবার রাত 9টায় অবশ্যই শুনবেন আমাদের পরবর্তী পর্ব পুনর্জন্ম, শুধুমাত্র রাতের চিতা অডিও স্টোরিতে। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ ভয়, প্রেম আর রহস্য এখানেই জীবন্ত হয়ে ওঠে। আর পার্ট 1 না শুনে থাকলে ওপরে আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে পাবেন তার লিংক। শুনে ফেলুন যাতে পুরো গল্পটা বুঝে নিতে পারেন মন ভরে। এইবার আপনাদের জন্য একটি ভৌতিক প্রশ্ন। যদি ভালোবাসা মৃত্যুর পরেও টিকে থাকে, তবে সেটা আশীর্বাদ নাকি অভিশাপ? আপনাদের মতামত কমেন্টে লিখে জানান, এবং আপনারা কোন জায়গা থেকে গল্পটি শুনছেন সেটিও আপনার নাম সহ লিখে জানাবেন। আমরা অপেক্ষা করব আপনাদের উত্তর আর ভালোবাসার জন্য। তাহলে দেখা হবে পরের শনিবার ঠিক রাত 9টায়। নিয়ে আসবো গঙ্গার কুয়াশার ভিতর
নতুন এক জন্মের কাহিনী নিয়ে। আর পারুল তোমাদের জন্য কি বলছে একটু শুনে নাও। কি গো, আগের পর্বে তো বলেছিলাম ঠান্ডা পড়েছে কিনা, এই পর্বে কি জিজ্ঞেস করবো, শুনবে? থাক, আজকে আর বলবো না। না, বলেই ফেলি, বলো। বলছিলাম তোমাদের নাম কি? অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কিন্তু, কারণ এই ঠান্ডা কুয়াশার ভেতর তোমরাও যেমন জমে গেছো, সেরকম আমিও নদীর তলে জমে আছি। যেদিন তোমাকে খপ্পরে পাবো সেই দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাবো। ততক্ষণের জন্য শুভরাত্রি। তো আমরা আজকে একটু আড্ডা মেরে নিই। আমি সাধারণত নিজের গলায় কথা বলি না কখনো, ভয়েসে অন্তত। তোমাদের আমার গলাটা কেমন লাগে অবশ্যই তোমরা জানিও আমাকে। আমার নাম সিজা, আমার সাথে আমার বর ভয়েস দেয় অমিত মণ্ডল। এটা আমারই নিজস্ব একটা অডিও স্টোরি চ্যানেল, রাতের চিতা। আর আমি হচ্ছে তোমার চ্যানেলের ম্যানেজার। আচ্ছা, আমি দুটো কথা বলি। তো যারা যারা এখনো পর্যন্ত জেগে আছো, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন। আমি যে এত ভূতের গল্প বানাই বা ভূতের গল্প ইউটিউব চ্যানেলে আপলোড করি, তা আমি আমার বউকে একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা ভূতের মধ্যে আর ঘরের বউয়ের মধ্যে ডিফারেন্স কি? তা সে তখন উত্তর দিতে পারছিল না। তো তখন আমি বলেছিলাম যে দুটোই সমান, মানে ভূত যেমন ঘাড়ে উঠলে নামতে চায় না, সেরকম বউও ঘাড়ে উঠলে নামতে চায় না। দেব না গলা টিপে। দেখো সিজা আমাকে আপাতত ভয় দেখাচ্ছে। তো মাঝে মাঝে মাঝরাত্রিরে যখন ঘুম ভেঙে যায়, তো আমাকে মেঘলার কণ্ঠে, পারুলের কণ্ঠে আর আরও যেসব ভৌতিক গল্প আপনারা শুনেছেন সেই কণ্ঠে এসে আমাকে ভয় দেখায়। তাই তোমাদের বোন বলো, বৌদিমণি বলো, যারা ছোট আছে ওর থেকে, বা যারা আমাকে দাদা বলে চেনো, তো তোমাদের বৌদিমণিকে কি করা যায় সেটা যদি তোমরা একটু বলো। আর চারিদিকে প্রচুর ঠান্ডা পড়েছে ভাই, আমাদের এখানে ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে পড়েছে কিনা অবশ্যই সৃজা জিজ্ঞাসা করলো, তোমরা অবশ্যই রিপ্লাইটা দিও। সৃজার কোনো বক্তব্য আছে এই মুহূর্তে তো বলতে পারো। আচ্ছা, আমরা যদি রোজ রাতে এরকম আড্ডা মারি, তোমরা কি আমাদের আড্ডায় জয়েন হবে? অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। একটা প্রশ্ন, এই যে রাতের আড্ডাটা আমরা মারছি, ঠিক আছে, এই আড্ডার তো একটা নাম হওয়া উচিত, যেই নামটা অ্যাকচুয়ালি দর্শক যারা শ্রোতা বন্ধুরা আছে, আস্তে আস্তে আমাদের রাতের চিতা অডিও স্টোরিটা 50K হবে, 100K হবে, হয়তো মিলিয়নও হতে পারে। পাবলিক যদি সাপোর্ট করে, তারা যদি চায় যে একটা মানে গল্প উঠছে, একটা গল্পের চ্যানেল উঠছে, তো সেখানে গল্পের নামটা কি হচ্ছে তোমার মতে একটু বলো তো। একটা নাম বলো, রাতের একটা আড্ডা। আমাদের চ্যানেলটা যেমন রাতের চিতা অডিও স্টোরি, রাতের একটা আড্ডায় কি দেওয়া যায়? আমি কেন বলবো, অবশ্যই যারা শুনছে তারা বলবে কি দেওয়া উচিত। তো যেহেতু আজকে আড্ডাটা মারলাম আমাদের দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে তো আড্ডা মারা হয়নি বা কোনো সময় আড্ডা মারা হয়নি, সো এই রাতের আড্ডাটার নাম কি হওয়া উচিত গাইজ একটু কমেন্ট করে জানিয়ে তো। সো এই নামটাই যখন আমরা রাত্রে আড্ডা মারবো, এই নামটাই স্ক্রিনের উপর ভেসে উঠবে এবং তোমাদের সাথে গল্প করব। আর যারা যারা এখনো পর্যন্ত, আমি আরেকবার বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তার কারণ হচ্ছে কি, প্রত্যেক শনিবার রাত 9টার সময় আমাদের নতুন নতুন গল্প আসে। কিছু গল্প আমি লিখি, কিছু গল্প সাবস্ক্রাইবারদের থেকে নেওয়া, কিছু বই থেকে নেওয়া। তো সেটাকে অডিও স্টোরিতে আমরা রূপান্তরিত করি। আর তোমরা যদি লেখক হয়ে থাকো, তোমাদের যদি নিজস্ব কোনো গল্প থাকে, অবশ্যই আমাদের জিমেল আইডিতে তোমরা গল্প সাবমিট করতে পারো, কিংবা যেখানে অ্যাবাউট সেকশন আছে, যেখানে সব কিছু লেখা থাকে, দেখবে ওখানে একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে তোমাদের নাম, ছবি সহ, তোমাদের ডিটেলস সহ আমাদের পাঠাতে পারো ভেরিফিকেশনের জন্য। তোমাদের গল্প যখন অ্যাপ্রুভাল হবে, তোমাকে জানিয়ে দেওয়া হবে তোমার গল্প কবে রিলিজ হচ্ছে, তোমার নাম উচ্চারণ করা হবে, এমনকি তোমাকে স্ক্রিনে দেখানোও হবে। তো প্রচুর আড্ডা মেরে নিয়েছি, এখন এই মুহূর্তে ঘুমোতে যাওয়ার পালা। প্রচুর ঠান্ডায় প্রথমেতেই বলছি, আর যতক্ষণ গল্প চলছিল আমিও কিন্তু শুনছিলাম। তো সে কারণে নিজের ভয়েস প্লাস ভূতের ভয়েস শুনতে বেশ ভালোই লাগছিল। তো এই মুহূর্তে সকলকে আমি গুড নাইট বলি। সৃজা এসে একটু গুড নাইট বলে দাও। সকলকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবে, আমাদের গল্পগুলো শুনবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। তোমরা যদি সাপোর্ট করো, কোনো কিছুই অসম্ভব নয়। হ্যাঁ, আর আগামী শনিবার আমাদের পারুল ও রমেশ, না, হ্যাঁ, রমেশ ও পারুলের পুনর্জন্মের কাহিনী নিয়ে আসবো। এই সিরিজটা খুব লম্বা করতে চাইছি, যদি আপনারা সাপোর্ট করেন। পার্ট 3 রিলিজ হওয়ার পর যদি আপনারা চান সিরিজটা কন্টিনিউয়াসলি টেনে নিয়ে যাওয়া যায়, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা সিরিজ স্টার্ট করব। শুধু তোমাদের সাপোর্ট চাই। তো আজকের মতো শুভরাত্রি, গুড নাইট। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনদের নিয়ে এনজয় করুন। আজকের মতো টাটা।
বলছি পারুল কিছু বলতে চাইছে তোমাদের। কি গো, গুড নাইট। কি বললা তুমি এটা? ঠিক আছে বন্ধু, গুড নাইট, টাটা।